অনেক ক্ষেত্র থাকার পরেও চারটি দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৈনিক ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন দেশের প্রেসিডেন্ট ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এদেশে একজন রাজনীতিবিদ ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যক্তি জীবন অত্যন্ত উল্লেখযোগ্য এবং শিক্ষণীয়। আমি সংক্ষেপে এই চারটি জীবন সম্বন্ধে কথা বলে আমি বক্তব্য শেষ করব। এক হচ্ছে সৈনিক জীবন। একজন সৈনিকের পক্ষে তার দেশের জন্য যুদ্ধ করতে পারাই তার জন্য সফলতা। শহীদ জিয়াউর রহমান এমন ব্যক্তি, তিনি আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। স্বাধীনতার আগে, ঘোষণার আগে তিনি ৭১-এর ২৫-এর কালো রাত্রিতে তিনি প্রথম পাকিস্তান সেনাবাহিনী থেকে রিভোল্ট করেন। তিনি একমাত্র সামরিক কর্মকর্তা যিনি রিভোল্ট করেছিলেন। তারপরে তার সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে এর পরের দিন তিনি স্বাধীনতা ঘোষণা করেন। তিনি যুদ্ধক্ষেত্রে তিনি যুদ্ধ করেছেন সেক্টর কমান্ডার হিসাবে এবং জেড ফোর্সের কমান্ডার হিসাবে, এবং তিনি নিজ হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করে দেশে তিনি তার যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীতে ফিরে গেছেন এবং তিনি এই দেশের জনগণ কর্তৃক বীরোত্তম হিসাবে উপাধি লাভ করেছেন। তা একজন সৈনিকের জন্যে এটাই ছিল যথেষ্ট এবং একটা সৈনিক জীবনের সাফল্য। তারপরে আমরা কি দেখছি যে মুক্তিযুদ্ধের পরে যে মুক্তিযুদ্ধের মূল চেতনা, সেই চেতনাকে যারা ক্ষমতায় ছিল অর্থাৎ আওয়ামী লীগ, তারা ধ্বংস করে দিয়েছিল। স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছিল। গণতন্ত্র মূল চেতনা, সেই গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতাকে সে ভুলণ্ঠিত করে মাত্র 4টি সংবাদপত্র, সরকারি সংবাদপত্র রাখা হয়েছিল। দেশে যে অর্থনীতি লুটতরাজ হয়েছিল তাতে দেশে ৭৪ সনে দুর্ভিক্ষ হয়েছিল। দেশে প্রথম হত্যাকাণ্ড, গুম, খুন ওই সময়ে এই বাংলাদেশে শুরু হয়। এদেশের মানুষ তা সহ্য করে নেই। তাই এদেশের মানুষ সেই সময় বিপ্লব সাধন করে সেই আওয়ামী লীগের যে শাসনকে পতন ঘটিয়েছিল। তারপরে দেশ কিন্তু শান্ত হয়নি। সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা ছিল, দেশের মানুষের মধ্যে অস্থিরতা ছিল। সেই জন্য অভ্যুত্থানের পর অভ্যুত্থান ঘটছিল। একই পর্যায়ে 1975-এ 7ই নভেম্বর যে সৈনিক জনতার গণ অভ্যুত্থান, যেটা আমরা অত্যন্ত গৌরবের সাথে স্মরণ করি, সে অভ্যুত্থানের মাধ্যমে শহীদ জিয়াউর রহমান তখন কারারুদ্ধ, তিনি বন্দী ছিলেন নিজের বাড়িতে। সে বন্দী অবস্থায় থেকে সেই সিপাহী জনতা জিয়াউর রহমানকে এনে ক্ষমতা দিয়েছে। তিনি পরবর্তীকালে এদেশে সরাসরি জনগণের ভোটে তিনি প্রথম এদেশে সরাসরি জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং প্রেসিডেন্টের বয়সও তিনি বেশি দিন পাননি। যে সময় পেয়েছিলেন প্রায় 4 বছরের মতো, তার মধ্যে তিনি এই দেশে আমূল পরিবর্তন করেছিলেন। তিনি আমাদের জাতিসত্তার পরিচয় দিয়েছেন। আমাদের পরিচয় ছিল শুধু ভাষার ভিত্তিতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের পূর্ণাঙ্গ জাতিসত্তার
পরিচয় দিয়েছিলেন, এদেশের সকল জনগণ পরিচিত হবে বাংলাদেশী হিসাবে। এই অবস্থা থেকে কিন্তু আর কেউ পরিবর্তন করতে পারেনি শহীদ জিয়াউর রহমানের এই অবদান। কেউ এটাকে অবজ্ঞা করতে পারেনি। এমনকি এই যে সর্বশেষ শেখ হাসিনা দেশ থেকে পালাতে হলো যে পাসপোর্ট নিয়ে, সেই পাসপোর্টের মধ্যেও কিন্তু তার নাগরিকত্ব লেখা ছিল বাংলাদেশে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে এদেশের অর্থনীতিকে উন্নত করার জন্য তিনি 19 দফা কর্মসূচি দিয়েছেন, কৃষি বিপ্লব করেছেন। যে দেশে 74-এ দুর্ভিক্ষ হয়েছিল, সেই দেশে জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশ থেকে চাউল রপ্তানি হয়েছে। আজকের পর্যন্ত বাংলাদেশ অর্থনৈতিকভাবে যে সকল বড় বড় যে স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে আছে, তার মধ্যে আপনারা লক্ষ্য করুন, এই যে রেমিটেন্স, এই রেমিটেন্স আমাদের যারা শ্রমজীবী মানুষ বিদেশ থেকে অর্জন করে, এটার কিন্তু সূত্রপাত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে বাংলাদেশে গার্মেন্টস রপ্তানি করে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, এটারও কিন্তু সূত্রপাত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এমনিভাবে বলতে গেলে অনেক কিছু বলা যাবে। সেই যে জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে শক্তিশালী করার জন্য তিনি যে পররাষ্ট্রনীতি দিয়েছিলেন, সেই পররাষ্ট্রনীতিতে বলা হয়েছিল আমাদের বন্ধু থাকবে, কোনো শত্রু থাকবে না। এখানে তো প্রশ্নই হয় না যে আমরা কারো গোলামি করব বা তাবেদারি করব। আমাদের বন্ধু থাকবে কিন্তু শত্রু থাকবে না। কিন্তু আপনারা দেখেছেন গত 14-16 বছর বাংলাদেশ একটি অন্য দেশের তাবেদারে পরিণত হয়েছিল। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সংক্ষেপ করার জন্য, তাই সে যে রাষ্ট্রপতি হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে কত সফল ছিলেন, সব কিছু না বলে শুধু একটা প্রমাণ বলতে চাই। সেটা হচ্ছে জিয়াউর রহমান এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে শক্তিশালী করছে, গণতন্ত্রকে, এদেশে বাকশালকে তিনি বাতিল করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশের এবং বিদেশের কিছু শত্রু এটা পছন্দ করেনি। সেজন্যই ষড়যন্ত্র করে শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এ হত্যার পরে, শহীদ জিয়াউর রহমানকে হত্যার পরে তাকে নিয়ে চট্টগ্রামের পাহাড়ে লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তাকে কি পরিমাণ শ্রদ্ধা করলেন, এই প্রতিকূল অবস্থায় পাহাড় থেকে জিয়াউর রহমানকে খুঁজে বের করে এনে ঢাকায় নিয়ে এসেছিল এবং ঢাকায় জানাজা হয়েছিল। এখানে হয়তো কিছু ব্যক্তি থাকতে পারেন যারা হয়তো ওই জানাজা দেখেছেন, যে ওই জানাজা এত বড় জানাজা হয়েছিল যে সেই পর্যন্ত দেশে বিদেশে পত্রপত্রিকায় রিপোর্ট করেছে যে কোনো মুসলিম রাষ্ট্রনায়কের এত বড় জানাজা এর পূর্বে হয় নাই, এবং আমরা দেখলাম এর পরেও এই পর্যন্ত হয়নি। তাহলে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসাবে যে কি পরিমাণ তিনি সফল ছিলেন এবং এদেশের জনগণের প্রিয় ছিলেন, তার বলার অপেক্ষা রাখেন। তিনি রাজনীতিতে এদেশের জন্য সুদূর প্রসারী অবদান রেখে গেছেন। এদেশে আমাদের জাতিসত্তা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে, ন্যায় বিচারকে, সততাকে সমন্বিত রাখার জন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদীর ভিত্তিতে। এবং যারা তাকে হত্যা করেছিল বলেছিল যে জিয়াউর রহমান ছাড়া এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিকে থাকবে না।
কিন্তু শহীদ জিয়াউর রহমান এমন নীতি আদর্শ দিয়ে গিয়েছিলেন, এদেশের জনগণ গ্রহণ করেছিল যে এই শত্রুতা কাজে আসেনি এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিঃশেষ করে দেওয়া যায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিহত হওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বিএনপির হাত ধরেছেন, পতাকাকে সমুন্নত করেছেন এবং এদেশের জনগণের ভোটে 2 বার তিনি ক্ষমতায় এসেছেন, 3 বার তিনি ক্ষমতায় এসেছেন, 3 বার প্রধানমন্ত্রী ছিলেন এবং 1 বার বিরোধী দলের নেত্রী ছিলেন নির্বাচিত। অতএব এই বিএনপি আজকে কি অবস্থায় আছে? গত 14 বছর যাবৎ শেখ হাসিনা স্বৈরতান্ত্রিক এবং ফেসিবাদী কায়দায় বিএনপিকে শেষ করতে চেয়েছিল। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করে তাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল। তিনি সেখানে সেই সুচিকিৎসা না পেয়ে যেভাবে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন আপনারা জানেন ভালো করে। এখন বর্তমানে বিদেশে চিকিৎসায় তিনি আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করেছে। আমাদের বিএনপির স্থায়ী কমিটি, আমাদের মহাসচিব এবং আমাদের তৃণমূল পর্যন্ত এমন নেতাকর্মী নাই যাদের বিরুদ্ধে মামলা হয় নাই, যারা জেল খাটে নাই, যাদের বিরুদ্ধে নির্যাতন হয় নাই। আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু বিএনপিকে দুর্বল করা যায় নাই। আমরা বিগত 14 বছর যাবৎ এই স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা যে আন্দোলন করেছি তার চূড়ান্ত আকার ধারণ করেছে এই 24 জুলাই এবং আগস্টে। আমরা শ্রদ্ধা জানাই এই জুলাই আগস্টে যারা আমাদের এই 14 বছরের আন্দোলনকে সফল করার জন্য এত মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে। এবং আপনারা জানেন এবছর 24 জুলাই আগস্টে আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল। একথা বলে এটা বলতে চাই, এই যে আন্দোলনের সফলতা, এর পিছনে যেমন বিএনপির 14 বছরের আন্দোলন আছে, এই 2 মাসেও বিএনপির সরাসরি অংশগ্রহণ আছে। না হলে বিএনপি থেকে আমাদের এত নেতাকর্মী নিহত হতো না, এত নেতাকর্মী আহত হতো না, স্থায়ী কমিটির সদস্য থেকে তৃণমূল পর্যন্ত এত হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হতো না। অতএব আজকে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সরকার চালাচ্ছে এই আন্দোলনের, গণ আন্দোলনের ফসল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই কোনোদিন সময়কাল অনির্দিষ্টকালের জন্য থাকে না। একটা সময় তাদের বেছে নিতে হয় এবং তারা যদি সম্মানের সাথে বিদায় নিতে হয় তাহলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে হয়। আপনারা দেখেছেন বিএনপির পক্ষ থেকে এই সরকার আসার পর থেকে আমরা সমর্থন জানিয়েছি, তবে সঙ্গে সঙ্গে বলেছি যে অতি দ্রুত সংস্কার কার্য সম্পন্ন করে যতটুকু সম্ভব এদেশের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। অর্থাৎ একটি সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন জনগণ যাতে করে স্বাধীনভাবে ভোট দিতে পারে এমন একটি নির্বাচন ব্যবস্থা করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারকে বিদায় নিতে হবে। তাহলে এই সরকার সম্মানের সাথে বিদায় হবে এবং এদেশের জনগণ শান্তিতে, স্বস্তিতে তাদের আগামী দিনের নির্বাচিত সরকারকে তারা সমর্থন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। সংস্কারের কথা হচ্ছে,
সকল সংস্কার কিন্তু দিন তারিখ ঠিক করে দিয়ে সমাধান সম্ভব নয়। এই সংস্কার হচ্ছে চলমান। তাই তারা সংস্কারের আমরা প্রস্তাব করেছি, আমরা তাদের কাছে, তারা আমাদের কাছে প্রস্তাব চেয়েছে, আমরা প্রস্তাব করেছি। সেই প্রস্তাব এবং সকল দলের সাথে আলোচনা করে সংস্কার চূড়ান্তভাবে ঘোষণা করা হোক এবং যত শীঘ্র এই সংস্কার যে বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেওয়া হোক। আর যেগুলো ব্যবস্থা সম্ভব হবে না এবং অনেক আছে সংস্কারের প্রস্তাব, যেমন দুর্নীতি দমন, ঘুষ বন্ধ করা, এটা সকলের দাবি, কিন্তু এটা একটা দিন তারিখ ঠিক করে দেওয়া সম্ভব হবে না। সেটা পরবর্তী সরকার সেই যে কাজগুলো অসম্পূর্ণ থাকবে সেই কাজগুলো পরবর্তী সরকার করবে। অতএব আজকে আমরা দেখতে পাচ্ছি যে যদি এই সরকারকে শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সাথে বিদায় নিতে হয় এবং যদি এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হয়, তাহলে অনতিবিলম্বে এই সংস্কার কাজ সমাধান করে নির্বাচন দিতে হবে এবং জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই জনগণ কিন্তু বাংলাদেশের প্রমাণ করছে অতীতে যখন তারা ভোটের সুযোগ পেয়েছে তখনই কিন্তু ভোট দিয়ে সরকার পরিবর্তন করেছে। 91-তে বিএনপিকে বেগম খালেদা জিয়াকে সরকারে বসিয়েছে, 96-তে আওয়ামী লীগকে সরকারে বসিয়েছে এদেশের জনগণই, আবার 2001-এ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে এদেশের জনগণই। আবার যে সকল সরকার ভোটে বাধা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু এদেশের ছাত্র জনতা রিভোল্ট করে, অর্থাৎ গণ অভ্যুত্থান করে তাদের বিদায় করেছে। যেমন এরশাদকে বিদায় করেছে, শেখ হাসিনাকে বিদায় করল। অতএব এই ব্যাপারে এই বর্তমান সরকারকে আমরা অনুরোধ করতে চাই তারা যেন এগুলো উপলব্ধি করে অতি শীঘ্র একটা স্থায়ী সমাধানের জন্য অতি শীঘ্র একটি নির্বাচনের ব্যবস্থা করেন। আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন থেকে আমরা যে শিক্ষা লাভ করেছি, ভবিষ্যতে আমাদেরকে এই শিক্ষার উপরে আমাদের আস্থা রাখতে হবে। শহীদ জিয়াউর রহমান একজন সৎ ব্যক্তি ছিলেন। আমি ব্যক্তি জীবন সম্বন্ধে বলার সময় পেলাম না বলে, সৎ ব্যক্তি ছিলেন এটা থেকে অস্বীকার করতে পারবে না। কোনো সমালোচনা করতে পারে নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে 4 বছর দেশ পরিচালনা করেছেন বা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন, কোথাও তিনি কোনো দুর্নীতি করেছেন, কোথাও তিনি কোনো অন্যায় করেছেন। একজন সৎ ব্যক্তি ছিলেন, জাতীয়তাবাদী স্বাধীন চেতা মানুষ ছিলেন। আমাদেরকে আগামী দিনে বাংলাদেশকে সুপথে পরিচালিত করার জন্য আমাদের সকলকে শহীদ জিয়াউর রহমান থেকে এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। এই কথা বলে আপনারা কষ্ট করে এই আলোচনা সভায় এসেছেন, তার জন্য ধন্যবাদ জানিয়ে, ড্যাবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ড্যাব ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জিন্দাবাদ।